দর্শক নমস্কার। আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যার দিকে এই মুহূর্তে তাকিয়ে আছে দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার। বিষয়টি হলো নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ 11 বছর ধরে যে অপেক্ষা চলছিল সেই অপেক্ষার শেষ মুহূর্তে এসে এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে এই বেতন কাঠামো, কত টাকা বাড়তে পারে বেতন, কবে থেকে কার্যকর হবে এবং কর্মচারীরা কেন রাস্তায় নামছেন, এই পুরো বিষয়টি আজ আমরা ধাপে ধাপে তুলে ধরব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। পর্ব 1, কেন এত বছর পর হঠাৎ এই আলোচনা, প্রথমেই জেনে নেওয়া যাক কেন এখন এই আলোচনা এত তীব্র হয়ে উঠেছে। 1973 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় বেতন স্কেল জারি হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 8টি পে স্কেল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা থাকলেও বাস্তবে তা কখনোই নিয়মিতভাবে হয়নি। সবশেষ 8ম পে স্কেল এসেছিল 2015 সালে। তারপর থেকে 11 বছর পার হয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো আসেনি। এই দীর্ঘ সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে গেছে, বাসা ভাড়া বহু এলাকায় দ্বিগুণের বেশি হয়ে গেছে, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ও বহুগুণ বেড়েছে। কিন্তু বেতন কাঠামো একই জায়গায় থমকে থাকায় একজন সরকারি কর্মচারীর হাতে থাকা বাস্তব ক্রয় ক্ষমতা আসলে কমে গেছে। এই বাস্তবতা থেকেই গত কয়েক বছরে নবম পে স্কেলের দাবি জোরালো হয়ে ওঠে এবং সরকার শেষ পর্যন্ত একটি কমিশন গঠনে বাধ্য হয়। পর্ব 2, কমিশনের জন্ম এবং কাজের পরিধি। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত হয় 23 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন। এর নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশনের কাজের পরিধি ছিল ব্যাপক। তারা বিভিন্ন স্তরের কর্মচারী সংগঠনের মতামত নিয়েছে, প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করেছে এবং দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত কাঠামো তৈরির চেষ্টা করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, কমিশন তাদের জন্য নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ আগেই কাজ শেষ করে এবং বরাদ্দ করা বাজেটের মাত্র 18% ব্যয় করেই পুরো প্রতিবেদন তৈরি করে, যা প্রশাসনিক কর্মদক্ষতার একটি বিরল উদাহরণ হিসেবে আলোচিত হয়। এই বছরের 21শে জানুয়ারি বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের হাতে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেওয়া হয়। পর্ব 3, প্রতিবেদনে কি আছে, সংখ্যায় বিস্তারিত। কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা গড়ে 100% থেকে 142% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কোনো কোনো গ্রেডে এই বৃদ্ধির হার 140 থেকে 147% পর্যন্ত যেতে পারে। সবচেয়ে নিচের গ্রেড অর্থাৎ 20তম গ্রেডের একজন কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ এসেছে। অন্যদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব এসেছে। লক্ষ্য করার বিষয়, একাদশ থেকে 20তম গ্রেড পর্যন্ত অর্থাৎ নিচের স্তরের কর্মচারীদের জন্য বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে, যার মূল উদ্দেশ্য হল উচ্চ এবং নিম্ন গ্রেডের মধ্যকার বৈষম্য কিছুটা কমিয়ে আনা। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতার মতো আনুষঙ্গিক সুবিধাগুলোও সমন্বয়ের সুপারিশ এসেছে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের প্রস্তাবও রাখা হয়েছে, যা বহু বছর ধরে কর্মচারীদের একটি বড় দাবি ছিল। সব মিলিয়ে এই পুরো কাঠামো বাস্তবায়ন করতে সরকারের বার্ষিক অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় 1,06,000 কোটি টাকা। পর্ব 4, সরকারের ভেতরে কি চলছে। প্রতিবেদন জমার পর সরকার একটি সচিব পর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন করে। অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়ে দেন, কমিশনের সুপারিশ সরাসরি বাস্তবায়ন হবে না। প্রথমে একটি রিভিউ কমিটির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির হার এবং রাজস্ব আয়ের সক্ষমতা যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এপ্রিল মাসে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, সচিব কমিটির পর্যালোচনা প্রায় শেষের দিকে। সচিবালয়ের একটি 10 সদস্যের বিশেষ কমিটিও সুপারিশগুলো খুঁটিয়ে যাচাই করছে। পর্ব 5, রাস্তায় কর্মচারীদের ক্ষোভ।
এই দীর্ঘসূত্রতায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ চাপা থাকেনি। এপ্রিলের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করে। তাদের দাবি ছিল অবিলম্বে পে স্কেল ঘোষণা, অন্তর্বর্তীকালীন ৫০% মহার্ঘ ভাতা এবং টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল। এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারকদের নজরে আসতে বাধ্য করে। জুনের ৬ তারিখে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন আবারও সরব হয়। তাদের চেয়ারম্যান স্পষ্ট বলেন, ৩ ধাপে নয়, ১ ধাপে সম্পূর্ণ পে স্কেল চাই। তার যুক্তি, গত ১১ বছরে ২টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন কর্মচারীরা, এখন আবার ধাপে ধাপে বাস্তবায়নের কোনো যুক্তি নেই। জুন মাসের মধ্যে গেজেট জারির দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, প্রয়োজনীয় বরাদ্দ ও রোডম্যাপ না এলে কঠোর কর্মসূচিতে যাবে সংগঠন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথাও তারা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। পর্ব ৬, কবে আসবে গেজেট? এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, পে স্কেল কবে কার্যকর হবে? সরকারি সূত্র অনুযায়ী ২০২৬-এর ১ জুলাই থেকে নতুন অর্থ বছরের সাথে সাথেই আংশিক বাস্তবায়নের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সম্পূর্ণ বাস্তবায়ন একবারে নয়, ধাপে ধাপে হতে পারে। একটি প্রস্তাবিত পরিকল্পনায় প্রথম ২ বছরে মূল বেতনের ৫০% করে এবং তৃতীয় বছরে অবশিষ্ট ভাতাসহ পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বলা হচ্ছে। এটাই কর্মচারী সংগঠনগুলোর মূল আপত্তির জায়গা। কিছু সূত্র বলছে, জানুয়ারি ২০২৬ থেকে পূর্ব প্রভাবে কিছু সুবিধা বকেয়া সহ দেয়া হতে পারে, যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। পর্ব ৭, টাকার অঙ্কে বাস্তবতা কতটা কঠিন? আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেটে পে স্কেলের জন্য বড় বরাদ্দের প্রস্তুতি চলছে, যার পরিমাণ বিভিন্ন সূত্রে ২৫ থেকে ৩৫,০০০ কোটি টাকা বলা হচ্ছে। কিন্তু কমিশনের হিসাবে পূর্ণ বাস্তবায়নে প্রয়োজন প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। এই বিশাল ফারাকের কারণ হল, সরকারের তহবিলের বড় অংশ জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে আগে থেকেই বরাদ্দ হয়ে যাচ্ছে। এই বাস্তবতা থেকেই বোঝা যায় কেন সরকার একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের দিকে ঝুঁকছে। পর্ব ৮, অর্থনীতিতে কি প্রভাব পড়বে? পে স্কেল কার্যকর হলে বাজারে নগদ অর্থ প্রবাহ বাড়বে, যা ভোগ ব্যয় এবং চাহিদা বাড়াতে সহায়তা করবে। বিশেষ করে খুচরা ব্যবসা ও আবাসন খাতে এর সদর্থক প্রভাব পড়তে পারে। কিন্তু একই সাথে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, বাজারে অর্থ সরবরাহ বাড়লে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হতে পারে যদি বাজার তদারকি যথাযথ না হয়। ইতিহাস বলছে, অতীতে পে স্কেল ঘোষণার খবরেই কিছু অসাধু ব্যবসায়ী ও বাড়ির মালিক দাম বাড়িয়ে দিয়েছেন। তাই এবারও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কড়া তদারকি জরুরি হয়ে উঠবে। পর্ব ৯, পেনশনভোগীদের প্রশ্ন। দেশে বর্তমানে প্রায় ৯ লাখ পেনশনভোগী আছেন, যাদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন নতুন পে স্কেলের সুবিধা তারা পাবেন কিনা। অতীতে দেখা গেছে পে স্কেলের সুবিধা সবসময় অবসরপ্রাপ্তদের জন্য প্রযোজ্য হয়নি। এবার কর্মচারী সংগঠনগুলো পেনশন গ্র্যাচুইটির হার এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে এবং সরকার এই বিষয়ে আলাদাভাবে ভাবছে বলে জানা গেছে। পর্ব ১০, ১৯৯৭ সালের অভিজ্ঞতা যা শিক্ষা দেয়। ১৯৯৭ সালে জাতীয় বেতন স্কেলে একই রকম পরিস্থিতি হয়েছিল, যেখানে প্রথম বছরে কর্মচারীরা মাত্র ৬০% সুবিধা পেয়েছিলেন এবং বাকি ৪০% ২ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন হয়েছিল। এই ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে কর্মচারী সংগঠনগুলো এবার একবারে সম্পূর্ণ বাস্তবায়নের জন্য এত জোরালো দাবি তুলছে। পর্ব ১১, গ্রেড সংখ্যা নিয়ে বিতর্ক। বর্তমানে সরকারি বেতন কাঠামোয় মোট ২০টি গ্রেড আছে। কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই সংখ্যা কমিয়ে ১০টি করার দাবি জানিয়ে আসছে। কিছু সংগঠন ১২টি গ্রেডের প্রস্তাবও দিয়েছে। তাদের যুক্তি, অতিরিক্ত গ্রেডের কারণে একই কাজের জন্য অস্বাভাবিক বেতন বৈষম্য তৈরি হয়। নবম পে স্কেলে এই কাঠামোগত সংস্কারের বিষয়টিও আলোচনার টেবিলে আছে। পর্ব ১২, প্রতিবেশী দেশের সাথে তুলনা।
ভারতে সপ্তম বেতন কমিশন বহু আগেই বাস্তবায়িত হয়েছে এবং তারা নিয়মিত বিরতিতে কমিশন গঠন করে। এই তুলনা থেকেই বাংলাদেশের কর্মচারী সংগঠনগুলো ভবিষ্যতে প্রতি 5 বছর অন্তর স্বয়ংক্রিয় পর্যালোচনার একটি স্থায়ী ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছে, যাতে আর কখনো 11 বছরের মতো দীর্ঘ অপেক্ষায় থাকতে না হয়। পর্ব 13, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই পর্বে চলুন কয়েকটি সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রশ্ন: নবম পে স্কেল কি এই বছরেই বাস্তবায়িত হবে? উত্তর: আংশিক বাস্তবায়নের সম্ভাবনা 1 জুলাই থেকে সবচেয়ে বেশি, তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন কয়েক বছরে ধাপে ধাপে হতে পারে। প্রশ্ন: সর্বনিম্ন বেতন কত হতে পারে? উত্তর: 20তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন প্রস্তাবিত হয়েছে 20,000 টাকা। প্রশ্ন: সর্বোচ্চ বেতন কত হতে পারে? উত্তর: প্রথম গ্রেডে প্রস্তাবিত সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা। প্রশ্ন: পেনশনভোগীরা সুবিধা পাবেন কিনা? উত্তর: এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা চলছে। প্রশ্ন: বাস্তবায়নে সরকারের মোট কত টাকা প্রয়োজন? উত্তর: কমিশনের হিসাবে প্রায় 1,06,000 কোটি টাকা। পর্ব 14, আগামী দিনগুলোতে যা দেখার। সামনের দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে 3টি বিষয়। প্রথমত, সচিব কমিটির পর্যালোচনার চূড়ান্ত প্রতিবেদন। দ্বিতীয়ত, আগামী জাতীয় বাজেটে এর জন্য রাখা সুনির্দিষ্ট বরাদ্দ। এবং তৃতীয়ত, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের তারিখ। এই 3টি বিষয় স্পষ্ট হলেই বোঝা যাবে দেশের কর্মচারীদের জন্য নতুন এই বেতন কাঠামো বাস্তবে কেমন রূপ নিতে যাচ্ছে। পর্ব 15, শেষ কথা। নবম পে স্কেল শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি লাখো পরিবারের সংসার চালানো, সন্তানের শিক্ষা এবং পরিবারের চিকিৎসার সাথে সরাসরি জড়িত একটি বিষয়। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান যত দ্রুত এবং যত স্বচ্ছভাবে ঘটবে, তত দ্রুত স্বস্তি ফিরবে প্রশাসনিক কাঠামোতেও। আমরা গেজেট প্রকাশের সাথে সাথেই বিস্তারিত গ্রেড ভিত্তিক বেতন তালিকা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সাথেই থাকুন। ধন্যবাদ।